আজকে আমরা একটু সিলেবাসটা দেখবো। সবাই খালি সিলেবাস নিয়ে টেনশন, যে স্যার যে পড়ায় যাচ্ছে, স্যারের কোন সিলেবাস কোন দিক দিয়ে যাচ্ছে, কারোর সাথে মিলে কিনা। কেউ কেউ বলতেছে 40-50টা, কেউ 10টা, কেউ 20টা। আমরা গত পর্বের গত ব্যাচের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা রাখছি। এখান থেকে প্লাস মাইনাস সর্বোচ্চ যা আছে একটা কিংবা দুইটা, অথবা এখান থেকে মাইনাস হবে। আই রিপিট, যা আছে একটা যোগ হবে বা দুইটা নতুন আইন যেগুলো আর কি। আর প্রয়োজন এখান থেকে মাইনাস হতে পারে। এখানে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ মাইনর এক্স, মনোযোগ দেন। 19 পর্যন্ত পরীক্ষা সিলেবাস দেখা যাচ্ছে। লেখা কি বড় করতে হবে? সবাই নতুন যারা যারা আছেন মনোযোগ দেন। আপনার জন্য খুব উপকার হবে, এবং সিলেবাসটা আমি দিয়ে দিব আপনাদেরকে। এবং এটা সবসময় এই সিলেবাসটা আপনারা টেবিলে যাদের টেবিল আছে, যাদের কি ট্রাঙ্ক আছে, সুন্দর করে সেট আপ করে রাখেন। আজকের এত সহজ প্রশ্ন করছি, তারপরে বলে এআই এর সাহায্য দিছি। রফিক ভাই বললো, মানে এআই দিয়ে প্রশ্নগুলো তো উত্তর দেওয়াটা কষ্ট হয়ে যাইতো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 18টা বানার অ্যাক্ট রয়েছে এখানে। এখানে যেগুলো লাল লাল দেখা যাচ্ছে, রেড করা, এগুলা আমি যে এগুলা আপনাদের আমার করা শেষ, আমার কুশন টুশন করা শেষ হচ্ছে। এগুলা আমি আমার নিজের জন্য করে যাচ্ছি। আর হচ্ছে এগুলা আমরা দেখতেছি। এই 18 ভিতরে এখানে একটু দেখেন, লিখিত প্রশ্ন। সবাই একটু মনোযোগে কথা বললেন, একজন একটু মিউট থাকেন, আর সকলে মিউট হয়ে যান। রফিক আছেন তো, থাকেন। লিখিত প্রশ্নের চূড়ান্ত সাজেশন স্যার। মাইনর এক সিলেবাস যেটা আপনারা পড়বেন, এটা স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, দিয়ে দিব। এর বাইরে আমি একটা কিছু পড়াবো না, হয়তো একটা ঢুকবে, হয়তো একটা কিন্তু বের হবে। দেখা যাচ্ছে অস্ত্র আইন দেখেন 30টা, এই যে ইসটা সব প্রথমে অস্ত্র আইন দিছিলাম। এবং ঠিক এইবার যারা পরীক্ষা দিছে, এই 25 সালে পরীক্ষা দিল, রেজাল্ট হলো, এদের অস্ত্র আইন থেকে প্রশ্ন আসছে। দেখেন প্রথমে কিন্তু অস্ত্র আইনটা দেওয়া। তো এটা হচ্ছে আমার ক্রেডিট। এইখানে একটু 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 আগে করবো, তো আমি বলতে পারেন যে এখন কোন আইনের প্রশ্নটা, ওই আইনটার সামনে রাখেন। অনেকে বলতে পারে যে ওটা একটু সামনে রাখেন। এটা হচ্ছে এখানে যেটা, এটা হলো আমাদের স্টাডি করে দেখা গেছে মোটামুটি এগুলো থেকে প্রশ্ন আসে। তো অস্ত্র আইন, এরপরে নারী শিশু নির্যাতন দমনের সংখ্যা, এগুলো হচ্ছে স্টার মার্ক দেখেন, পাশাপাশি স্টার মার্ক দেওয়া কিন্তু। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছেন এখানে আছে, তবে এখানে একটু কানেকশন আছে। এই যে মানব পাচার দেখেন, এটা শুধু কনস্টেবল এএসআই থেকে সাব ইন্সপেক্টর, এরা গুরুত্ব দেবেন বেশি। এটা কিন্তু কনস্টেবলদের জন্য পড়াবো না সেটা না। এখানে এমসিকিউ যেগুলো ওদের 4-5টা ধারা পড়াবো, সর্বোচ্চ 3টা 4টা, এর বেশি না। আইনের অতি রাষ্ট্রিক প্রতিরোধ মোতাল্লা 20 ধারা, আর এখান থেকে কিছু সংজ্ঞার কিছু পড়াবো, মানব পাচার কাকে বলে। আর আপনাদের হচ্ছে যারা এএসআই থেকে সাব ইন্সপেক্টর দেবেন, ফুল পড়তে হবে এক কথায়, কোনো বাদ দেন, দাঁড়িয়ে কমা সব, পেজ নাম্বার সব। এই জন্য এটা দেওয়া আছে। সরকারি চাকরি এটা সড়ক পরিবহন, এটা কনস্টেবল এএসআই। সন্ত্রাস বিরোধী আইন, এটা এসআই টু এসআই। এখানে যেটা এএসআই থেকে এসআই আছে, আপনারা গুরুত্ব দেবেন বেশি। আচ্ছা, গ্রাম আদালত, এসআইটি, আপনাদের যারা এসআই থেকে এসআই যারা পরীক্ষা দেবেন, ডিএনএ, এটাও আপনাদেরই। হেফাজতে নির্যাতন, এটাও আপনাদের। পিতামাতা ভরণ পোষণ, এটাও আপনাদেরই দিছি। পিতামাতা ভরণ পোষণটা কিন্তু আপনাদেরই দিছি। বাল্যবিবাহ প্রতিরোধ নিরোধ 2017, এটাও হচ্ছে আপনাদেরই দিছি। এখন আসেন, এখানে যা আছে, এখানে যা আছে আপনাদের দেখতে পাচ্ছি। এখানে এখানে আসেন, উপরে একটা লেখা আছে, এয়া পড়েন। রফিক ভাই পড়েন উপরে এই লেখা, কালার করছে কি লেখা, কি লেখা এটা, স্যার কি পড়ছি স্যার। লেখা? এখানে লেখা আছে স্যার, অবশ্যই পড়তে হবে। তার মানে কি? টপ অবশ্যই প্রায়োরিটি। পড়তে হবে। তার মানে কি? এই মানে আইন আর পড়া থেকে দরকার নাই, আর দরকার নাই, আর পড়া দরকার নাই। মানে অবশ্যই পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। যা বলবেন যে নারী শিশু বাদ না। দিবেন, মানি লন্ডারিং বাদ দিবেন, মাদক বাদ দিবেন, সন্ত্রাস বিরোধী, সাইবার, মানব পাচার, নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ। এখানে একদম এখানে ভিতরে ভিতরে লেখা আছে নতুন, এই যে সাইবার সুরক্ষা লেখা আছে নতুন, হাইলি ইম্পর্টেন্ট। মানে এটা হাইলি ইম্পর্টেন্ট, মানে এটা এটা বাদ দেওয়ার সুযোগ নাই। এগুলো আবার ক্যাটাগরি করছি, 3টা ক্যাটাগরি করছি। কোনোটা করছি পড়তেই হবে, এখানে 8টা আইন পড়তে হবে, হলে আপনি নিয়ে যাবেন। যেমন অলরেডি আমরা এখানে পড়া শেষ, কয়েকটা পড়ছি। এই জন্য আবার এই যে 4টা ধরছি, দেখা গেছে আমরা এই 4টা এক মাস শেষ করে দেবো, বড় বড় আইনগুলো। আচ্ছা, এরপরে বি ক্যাটাগরিতে করছি কি, মিডিয়াম প্রায়োরিটি, মধ্যম যারা, মিডিয়াম আর কি। এটা ওটা গুরুত্ব দিবেন, এটা হচ্ছে গুরুত্ব দিবেন, মিডিয়াম হলে গুরুত্ব দিবেন কিরকম? সরকারি চাকরি, গ্রাম আদালত, ডিএনএ, পিতামাতা ভরণ পোষণ, পর্নোগ্রাফি, সড়ক পরিবহন। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে পিতামাতা ভরণ পোষণ, আর হচ্ছে সড়ক পরিবহন থেকে একটা আসে, গ্রাম আদালত থেকে একটা আসছিল 2022 সালে, 23 সালে। পিতামাতা ভরণ পোষণ তো 22 সালে আসছিল। সরকারি চাকরি থেকে একটা আসছিল, দেখেন। সরকারি চাকরি থেকে আসছিল লিখিত, দেখে দেখে। পিতামাতা ভরণ পোষণ আসছে দেখে দেখে। পর্নোগ্রাফি আসছিল না, পর্নোগ্রাফি আসেনি। এখন সি, হাই, এটা আবার সি ক্যাটাগরি একটু হাইলি ইম্পর্টেন্ট। এটা একটু হাইলি কি কি দেখবেন, মানে একটু একটু আর বেশি, মানে সংক্ষিপ্ত দেখে নিবেন। মানে সর্বোচ্চ টপে রাখবেন এই যে অস্ত্র আইন, পুলিশ আইন, জয়েন। আমি কি জানতাম এই 3টা আইন দিছিলাম যে সবচেয়ে বেশি
গুরুত্ব দিয়ে যাবেন। এখান থেকে প্রথমটাতে প্রশ্ন করছে অস্ত্র আইন। এই হলো আমাদের সিলেবাস। এটা হচ্ছে আমাদের, এখানে যা দেখলেন এখানে 5টা, এখানে 8টা, আর এখানে হচ্ছে 3টা। এই হলো আমাদের সিলেবাস। এখানে গিয়ে আমি গতবার এখান থেকে কিছু সাজেশন দিয়েছিলাম প্রত্যেক আইন অনুযায়ী কোন আইনে কোন কোন ধারা পড়বেন। এই যে মাত্র কয়টা, যেন অস্ত্র আইনে কিন্তু আর প্রশ্ন 10টা, এখানে 10টা প্রশ্ন নাই। এই দেখেন, আইন শৃঙ্খলা দ্রুত বিচারে আছে এখানে। নারী শিশুদের দিয়েছিলাম কয়টা, পর্নোগ্রাফি দিয়েছিলাম 4-5টা। জোয়াইন থেকে এগুলা, জোয়াইনে এগুলা এগুলা লাস্ট অন্য জায়গায় করা আছে। এখানে আইন ধারাগুলা দিয়ে দিয়েছিলাম, এই ধারাগুলো বেশি বেশি পড়ে যাবেন। এগুলো আপনারা দেখবো, এগুলো এগুলা কি স্যার আমাদের দিবেন? এই আজকে দিয়ে আমাদের দিব। দিবেন স্যার এটা? আরে ভাই আচ্ছা, ঠিক আমি আছে। তো দোকান খুলছি দেওয়ার জন্যই। হ্যাঁ, খালি নিবেন আমার কাছে, আমি তো দোকান খুলে বসে আপনারা নেওয়ার জন্য। এটা হলো সিলেবাস। অনেকে সিলেবাস নিয়ে খুব টেনশন আছে, মাল সিলেবাসটা আপনার জানা দরকার। আর এটা হচ্ছে এই এখানে যা জি দেখতেছেন স্যার। এখন, ইহা ছাড়াও এখানে যা দেখতেছে, এই মাইনর একটা যে দুর্বল হবেন সে পরীক্ষায়, মানে তার ফাউন্ডেশনটা এমন একটা অবস্থা হবে, মানে তার ফাউন্ডেশন সত্যিকার অর্থে সে শুধু খালি ওই যে পেনাল কোড, সাক্ষ্য আইন, কার্যবিধি আর হচ্ছে পিআরবি। গতবার পিআরবি তে প্রশ্ন আছে থাকলো কি, পেনাল কোড, সাক্ষ্য আইন, 3টা। সে আর পাশ করা লাগবে না। কথা বলছেন, সে পাস মার্কে আসে না, সে শুধু খালি হলে যাবে, কয়টা প্রশ্ন প্রমাণ করবে আর দিয়ে এসে করবে। আমরা তো যখন এই যে পিআরবি শুরু করে দিছি, পিআরবি তো একটা বড় চ্যাপ্টার বা অধ্যায় যাই বলি না কেন, আমরা তো ওইটা তো ওগুলাতে দেখবোই। কিন্তু কার্যক্রমের সাথে, ফৌজদারির সাথে পিআরবির যে কানেক্টেড এবং স্বাক্ষরের কিছু কানেক্টেড আছে, এগুলো নিয়ে আপনি অলংকার করবেন। মামলা যেরকম তদন্ত করে সবাই, মামলার যেরকম প্রত্যেকটা মামলা ডিটেক্ট করা পর্যন্ত এবং আলামত উদ্ধার করা পর্যন্ত, আসামি গ্রেপ্তার করা পর্যন্ত, যখন বা আসামি কোর্টে চালান করে এবং মামলাটি বিচারে শেষ, মানে আপনার থানার কার্যক্রম শেষ করে একদম শুরু থেকে শেষ করে একটা কি একটা মালা গাঁথতে হয়, সুন্দর করে সিরিয়াল করে মালা গাঁথতে হয়, একটার পর একটা, একটার সাথে একটা কানেক্টেড, করবোরেটেড। তো এরকম আপনি যদি মাইনর ছেড়ে যান না, তাহলে বলবেন যে আমি আইন পারি, আমি প্যানেল কোড পিআরবি কার্য দিয়ে পাশ করবো। পাশ করবেন, কিন্তু সিরিয়াল কত পাবেন এটা নিয়ে নিজেই বলতে পারি না। এই জন্যই আমরা মাইনর একটাকে যেভাবে গুরুত্ব দিচ্ছি শুরু থেকে, আমরা মাইনরটাকে শেষ করবো, শেষ এরপর শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা আবার রিভিশন হবে, আবার ক্লাস হবে, সমস্যা নেই। এই জন্য আমরা আজকে নতুন একটা আইন দেখবো, সেটা হচ্ছে এই যে পর্নোগ্রাফিটা কি ক্যাটাগরি দেখেন তো, যেটা আজকে যেটা পড়াবো। পর্নোগ্রাফিটা হচ্ছে এখানে চূড়ান্ত সাজেশন লিখিতর ক্ষেত্রে। আর এখানে গেছে সেটা হচ্ছে অবশ্যই পড়তে হবে। আহ এখানে নাই, সর্বোচ্চ টপ প্রায়োরিটিতে নাই, মিডিয়াম প্রায়োরিটিতে আছে। মিডিয়াম প্রায়োরিটিতে আপনারা এটা পড়বেন। এটা আমি দিয়ে দেবো, একটু খালি একটা একটা পেজে আপনাদের দিয়ে দিব। অলরেডি এটা আমার করা হয়েছে, এটা আমরা কাউকে দিছে যে আপনাদের এভাবে দিব। দেখা যাচ্ছে লেখা? এটা আবার তো শেয়ার করলে আবার জি পার্সোনাল স্যার। হোয়াটসঅ্যাপের গ্রুপ দেখাইলে আবার সমস্যা ক্লাসে। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি এই যেভাবে করছি একটু একটু দেখাই ক্লাসের। এই যে ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার ধরে ক্লাসটা এখান থেকে শেয়ার করলে এভাবে দেখা যায়, এই যে এখান থেকে আপনাদের এভাবে করা হয়েছে, যদি দেখা যায় এই যে সিলেবাসটা এভাবে দিব আপনাদেরকে। এই জি যে, স্যার, দেখুন। এই যে দেখা যাচ্ছে এভাবে দিব আর কি। জি স্যার। মানে এভাবে ছবিগুলো দিয়ে দেবো, আপনারা রেখে দেবেন ফোনে, এখান থেকে বের করে পড়বেন বা বের করে প্রিন্ট করে বালিশেতে লাগায় রাখবেন, ঠিক আছে, যাতে মাথায় থাকে আর কি। আচ্ছা, দেখি তার এই মার্কিং করাটা কি কারণটা কি, যে লাল কালি করলেন, যে ওটা কি কোনো গুরুত্ব আছে নাকি? নিশ্চয়ই। জানি তো, এটা তো বলবেনই। এটা হচ্ছে আমি পড়াচ্ছি, যে পড়া শেষ করতেছে এটা লাল হয়ে যাচ্ছে, তার মানে ওটা শেষ। এবং ওখান থেকে আমি প্রশ্ন তৈরি করতেছি, এমসিকিউ তৈরি করতেছি, ওটা শেষ। ওটা আপনাদের জন্য না, ওই লাল সংকেত আমাদের জন্য। আচ্ছা, 21 জন জয়েন দিছে। আপনাদের নতুন এখানে কারা কারা আছে দেখি তো। মার্জিনা আর টিনা আর হচ্ছে কি, আর কে কে আসছেন একেবারে নতুন এখানে? ফাউজিয়া। আপনাদের এখানে এই যে যাকে সামনে দেখতেছেন সে আপনাদের এডমিন। আবার এই আরেকজন আছে আপনাদের হচ্ছে কথা বলবেন, আপনাদের রাজু আহমেদ, উনি আপনাদের এডমিন। তারপর হচ্ছে আরো আরো এক দুজন আছে। ঠিক আছে, আপনারা সার্বক্ষণিক কোনো সমস্যা হলে আগে গ্রুপে প্রথমে মেসেজ দিবেন। এক্সট্রা কেয়ার বেস আছে। অনেকে বলছেন এক্সট্রা কেয়ার বেসে ভিডিও কল যাচ্ছে না, কারণ কি ওখানে সদস্য বেশি হয়ে গেলে ওখানে আর ভিডিও কল হয় না, অটোমেটিক ভয়েস কল হয়ে যায়। এটা হলো ক্রাইটেরিয়া, এটা করার কিছু নাই। সদস্য কিছু কমাই নিয়েন, সব সদস্য নিয়ে নেন, নতুন একটা গ্রুপ করবেন। আমি তো এই জন্য বলছি অল্প সদস্য নিয়ে গ্রুপ করবেন, তাহলে ওটা প্রাণ থাকে। দুনিয়া সব হাইপ টেমাইরা ঢুকাই দিবেন, খালি হইচই হইচই হবে আর কিছু না। আচ্ছা, তারপরে কেউ আছে আরেক, স্যার কলে থাকে না, ওই যে ইয়ে লাইট বিক্রি করে, টর্চ লাইট বিক্রি করে, ওইগুলা শোনায়। কালকে ক্লাসে তো আপনি মনে হয় শুনেন নাই। পরে অবশ্য সে বুঝতে পারছে যে মিউট আনমিউট কিভাবে করতে হয়। হুম, আচ্ছা ঠিক আছে। আর তারপর রুবেল একজন নতুন আসছে, রুবেলকেও যারা নতুন জয়েন করেছেন সকলকেই আমাদের এই সকলের পক্ষ থেকে আমরা যারা ক্লাস করে যাচ্ছি, আপনাদের এটাই ব্যাচ।
আর আপনাদের বলে দিই, আমরা যখন সময় পাবো আপনাদের সবসময় গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, বারবার বলি গ্রুপটাকে খেয়াল রাখবেন কখন কোন ক্লাস নিচ্ছি। ক্লাস প্রতিদিন হবে, এটা ফিক্সড, 8:30 থেকে 10টা 10:30 পর্যন্ত ফিক্সড। আপনারা শত কাজ করে হলেও আপনারা চেষ্টা করবেন 8:30টার ভিতরে আমি 1 ঘন্টা আমি ক্লাস করব। এটা একটু খেয়াল, সকল উদ্দেশ্যে বলি, যাই কিছু করেন না কেন, আমি 7টা থেকে যে 8টাতে জি একটা স্যার। ব্যাচ করব। তবে এটা হচ্ছে এই টাইমটা সবাই, কেউ বাজার করে, কেউ আবার ডিউটিতে থাকে, একটা হজবল অনেকেই করবে, শেষ দিকে আসে এরকম টাইম হবে। কিন্তু এখন থেকে আপনাদের বেসিকটাকে আমি ভালো করবো দেখে এই টাইমটা আপনারা একটা টাইমই করা হয়েছে। এই টাইমটা আমি দেখতেছি মোটামুটি সবাই সারাদিন অফিসে থেকে তো সেই নেয়, রিলিভার নেয় যে আমি এই 1 ঘন্টা ক্লাস করবো। এটা একটু খেয়াল রাখবেন সবাই, সর্ববার বলি যে গ্রুপে খেয়াল রাখবেন। তাহলে আমরা দেখি জি স্যার। পর্নোগ্রাফিটা একটু দেখি, সবাই একটু কথা বললেন না। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন খুবই গুরুত্বপূর্ণ একটি আইন। এএসআই থেকে যারা সামনে পরীক্ষা দিবেন, এটা হচ্ছে 2012 সালে কার্যকর হয়, যেটা হচ্ছে 9 নং আইন, একটু মনোযোগ দেন। আর এখানে 15টি ধারা রয়েছে, যেটা হচ্ছে সর্বশেষ ধারাটা আমাদের লাগে না, 14 ধারা পর্যন্ত সেটা লাগে, সেটা হচ্ছে এমসিকিউ। 14 ধারায় বলছে যে একটা এমসিকিউ আসছে যে বিধি প্রণয়নের ক্ষমতা কার। এটা একবার আসছিল, এরপর আর আসে না, যে বিধি প্রণয়নের ক্ষমতা কার। যেমন ওই যে আপনাদের আসছিল এএসআই থেকে সামনের পরীক্ষা আসছিল, যে মৎস্য অধিদপ্তরের থেকে প্রশ্ন আসছিল যে বিধি প্রণয়নের ক্ষমতা কার, লেখছে পুলিশ সুপার, লেখছে জেলা ম্যাজিস্ট্রেট, লেখছে হচ্ছে সরকার, পর লেখছে ক খ। তো অনেকে যে যেরকম মাথা খেটাইছে, কিন্তু আসলে উত্তর হবে আহ, আহ, সরকার। তো যাই হোক, আমরা এখানে এটা খুব সহজ একটা আইন। আমরা এখান থেকে মোটামুটি যদি একটু প্রথম সেশন দ্বিতীয় সেশন একটু সময় দেন, আশা করি শেষ হয়ে যাবে। আমরা বিভিন্ন গল্পে বিভিন্ন ছন্দে আমরা এটা শেষ করার চেষ্টা করব। এখানে কিছু এমসিকিউ আছে, ক্লাস প্রতিটা ধারার সাথে সাথে আমরা এমসিকিউ গুলো দেখবো, উদাহরণগুলো দেখবো, সেগুলো আমরা একটু যাই। তাহলে আমরা এটা একটু আমরা শেষে যাই যাই এটা ক্লাসের কিছু, আমরা এটাকে প্রথমে এটা আমরা কিছু লাগবে। আমরা প্রথমে যেটা দরকার, আচ্ছা, পর্নোগ্রাফি কে বলতে পারবেন? অর্থ কি? পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি শব্দের অর্থটা কি কে বলতে পারবেন? কেউ আছেন? পর্নোগ্রাফি শব্দের অর্থটা কি, মানে পর্নোগ্রাফিটা কি বুঝে? এই আইনটা খুবই 2-4 বছর আগে অনেকটা জরুরি ছিল, এখনো এটার গুরুত্ব অনেক, মামলা হচ্ছে। কে বলতে পারবেন পর্নোগ্রাফি অর্থ? দেখা যায়, একটু লিঙ্কটা দেখা যায়, সবাই দেখেন। পর্নোগ্রাফি আমরা নগরীতে আছে একটা, এটা একটু দেখবো আমরা। এখানে আপনারা অনেকভাবে মুখস্থ করছেন, অনেকভাবে পড়ছেন, আমরা ক্লাসের এখানে কিছু প্রত্যেকটার অধ্যায় থেকে, প্রত্যেকটা আইন থেকে কিছু নেওয়ার চেষ্টা করি এখান থেকে। এখানে পর্নোগ্রাফি নগরী আইন, এটা এটা হচ্ছে 2012 সালে কার্যকর, আমরা যেটা দেখলাম। এখানে প্রথম যেটা হচ্ছে যে পর্নোগ্রাফি, পর্ণ মানে একটা অশ্লীল, আমরা বোঝা যাচ্ছে পর্ণ, নেগেটিভ ভার্সন যেরকম আমরা বুঝি, যেহেতু এটা আমরা বুঝতে পারি যে এটা একটা নেগেটিভ ভার্সন, নেগেটিভ এরকম কিছু অশ্লীলতা, যেটা হচ্ছে মানুষের দৃষ্টিগোচর হয়, মানুষের যেটা কি গণউপদ্রব না, পাবলিক নুইসেন্স ক্রিয়েট করে, এরকম কোনো কিছু যদি মনে হয়। এবং কিছু কিছু যে পর্নোগ্রাফি ক্রিয়েট করে, মানে সৃষ্টি করে, তৈরি করে, উৎপাদন করে, আমরা এগুলো কিছু কিছু পাবো। তো 2012 সালে এর আগে থেকে যখন এটা চিন্তা করলো, তখন কিন্তু তথ্য প্রযুক্তি, তারপর হচ্ছে ডিজিটাল নিরাপত্তা এবং এই অন্যান্য আইনগুলো কিন্তু ছিল না। আর বাংলাদেশেও কিন্তু ডিজিটালাইজেশন তখন এত এত ইনক্লুডেড ছিল না, যার ফলে কি করে একটা ফোন দিয়ে মানুষের, সাধারণ একটা ফোন দিয়ে একজন একটা ভিডিও তৈরি করতো, একটা গল্প বা যেটাই করতো, একটা মেয়ে একটা ছেলের বিভিন্ন ধরনের তৈরি করে, বিভিন্ন ওরকম যোগাযোগ মাধ্যমে একটা এতটা ছিল না, টিকটক বা যাই থাক। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে তেমন একটা আপডেট ছিল, যার ফলে এই পর্নোগ্রাফিটা তখনকার সময় যে আগের সময় যে লিফলেট খারাপ কিছু প্রচার করতো আর কি, দাঁড়ায় দাঁড়ায়, যেটা একটা খারাপ। আবার কিছু কিছু আছে যে, যেমন আপনারা দেখবেন আহ ওই ভাস্কর্য না কি বলে এটাকে, ময়মনসিংহ এ আপনি দেখবেন টিচার্স কেউ যদি থাকেন, ওখানে দেখবেন একটা মহিলা বা নেক্ট অবস্থায় তাকে একটা ওরকম করে আকারে দাঁড়া করে রাখছে। তো ওখানে গেলে দেখবেন এই যে একটা মানে দৃষ্টিকটুর ছবি বা খারাপ ছবি, যে অশ্লীল ছবি যদি আপনি মনে করেন, এটা ওখানে গেলে আপনার কিন্তু খারাপ লাগতেছে না। কারণ কি জানেন? বলার আইনই বলা রয়েছে যে ছবি বা যে কোনো কিছু দেখলে যদি আপনার যেটা দৃষ্টিকটুর মনে হয়, খারাপ মনে হয়, অশ্লীলতা আসে, এটা হচ্ছে পর্ণ জাতীয়। এখন একটা মূর্তি তৈরি করে রাখছে, সেটা একেবারে নেক্ট অবস্থায়, আনড্রেস অবস্থায়, এটা তো আসলে খারাপ লাগারই কথা। কিন্তু ওখানে যাবেন কিছু কিছু, আমরা তো এতটাই ওয়েস্টার্ন কান্ট্রি, বা আমরা এতটাই আমরা অসভ্য হয়ে যাই নাই, বা আমরা কি বলে এটাকে, যেটা দেখলে আমরা আমরা ইসলামিক কান্ট্রি হিসেবে বা আমাদের দেশ হিসেবে আমরা এতটুকু নিচে নামিনি, আমাদের খারাপ লাগাটাই কথা। তবে যাই হোক, এই আইনটাকে এই পর্নোগ্রাফি যাতে না হয়, এটা প্রতিরোধ করার জন্য, সামাজিক নারীদের ক্ষেত্রে সামাজিক মর্যাদা দেওয়ার জন্য এটা কিন্তু করা হয়েছে। এটার সাথে কানেক্টেড আমরা যে সাইবার সুরক্ষা, নারী শিশু, এগুলোর সাথে কিছু কানেক্টেড রয়েছে। তাহলে এটা হচ্ছে আমরা দেখবো, যেহেতু আমরা ধরে নিলাম এটা একটা পর্নোগ্রাফি নগরী আইন, যেটা 2012 সালে কার্যকর হয়েছে। এই আইনটা শুরু হয়েছে প্রথম দিকে, সরকার কি ঘোষণা দিল এটা একটু খালি জাস্ট একটু মনে রাখেন, পর আমরা উপর উঠবো। এখানে কি এই আইনের নাম হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ 2012 সালে, সেটা 1 ধারায় বলা রয়েছে। আই রিপিট,
এক ধারায় বলা রয়েছে আইনের নাম হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012। আর পর্নোগ্রাফি কি এটা সংজ্ঞা বলা রয়েছে দুই ধারা। কিছু কিছু ডেফিনেশন পাবো, যেটা কিছু কিছু সব ভার্সন, কিছু পর্নোগ্রাফি অর্থ কি, তারপর এটার ক্লিয়ার কিছু সংজ্ঞা রয়েছে, ডিজিটাল ডিভাইস কি, এগুলো আমরা পাবো। যে তিন ধারায় বলছে যে আমরা গত অনেক আইন পাবো, যেমন নারী শিশু মাদক বা অন্যান্য কিছু কিছু আইন যেগুলো হচ্ছে আইনের প্রাধান্য দেওয়া হয়েছে, যে এই আইনটাকে গুরুত্ব দিতে হবে, সেটা তিন ধারায় বলছে। ম্যাক্সিমাম দেখবেন তিন ধারা হচ্ছে আইনের প্রাধান্য, যেমন মানব পাচার আমরা দেখলাম এই আইনের তিন ধারা প্রাধান্য দেওয়া রয়েছে। তাহলে আমরা এক ধারা কি দেখলাম, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণের আইন হচ্ছে 2012 নামে এটা অবহিত বা কার্যকর, যাই বলেন না কেন। এই মনির ভাই আপনি ক্যামেরাটা অফ রাখেন। তারপর দুই ধারা হচ্ছে পর্নোগ্রাফি কি কিছু ডিফিনেশন বলা রয়েছে, সেটা হচ্ছে দুই ধারা। তিন ধারা বলা রয়েছে যে এই আইনটা সবার প্রাধান্য। এই তিনটা ধারার ভিতরে একটা ধারা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুই ধারা। এক দরকার নাই, তিনও দরকার নেই, দুই ধারাটা মুখস্থ রাখবেন, কিছু সংজ্ঞা আমরা পাবো। চারে হচ্ছে নিষেধাজ্ঞা, মনোযোগ দেন। চার হচ্ছে নিষেধাজ্ঞা। কি নিষেধাজ্ঞা? যখন আইনটা করলো কিছু নেগেটিভিটি রয়েছে আইনে, যেগুলো হচ্ছে এই আইনে বলছে পর্নোগ্রাফি তৈরি করা, প্রচার করা, বিক্রি করা, সংরক্ষণ করা করতে পারবে না, এটা নিষেধাজ্ঞা। যে নগরীতে বা বাংলাদেশ বাংলাদেশে বা সিটিজ যেখানে এই আইনটি তো সারা বাংলাদেশে প্রযোজ্য, এই জন্য একটা নগরী হিসেবে এখানে আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসছি গল্প আকারে। চারে হচ্ছে নিষেধাজ্ঞা, আই রিপিট, চারে হচ্ছে নিষেধাজ্ঞা। তাহলে নিষেধাজ্ঞাটা কি? কোনো ব্যক্তি পর্নোগ্রাফি সংরক্ষণ করতে পারবে না, তৈরি করতে পারবেন না, বিক্রি করবে বা প্রচার করতে পারবেন না। পাঁচ ধারা পুলিশি ব্যবস্থা। পাঁচে হচ্ছে পুলিশ তদন্ত শুরু করবে। পাঁচে হচ্ছে পুলিশ তদন্ত করবে, তদন্তটা কিভাবে করবে, কতদিন করবে, কত কার্যদিন করবে। পাঁচে হচ্ছে তদন্তের কার্যক্রমের কথা বলছে। ছয় হচ্ছে জব্দ। আপনি যে বাড়িতে গমন করবেন, যে বাড়িতে তল্লাশি করবেন, কি কি জব্দ করবেন? ডিজিটাল ডিভাইস। কি কি ডিজিটাল ডিভাইস? সেটা হতে পারে কম্পিউটার, সেটা হতে মোবাইল। মোবাইল অর্থাৎ এই পর্নোগ্রাফির সাথে অল কানেক্টেড ডকুমেন্টস যা পাবেন সেগুলো হচ্ছে আপনি সিজার লিস্ট করবেন। ছয় ধারা বলছে। পাঁচ হচ্ছে পুলিশের তদন্ত। ছয় হচ্ছে বাড়ি তল্লাশি করে কম্পিউটার মোবাইল জব্দ যা পাবেন এই পর্নোগ্রাফির সাথে, যা কিছু পান না কেন, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস যা যা পাবেন সেগুলি সমস্ত জব্দ করবেন ছয় ধারা। সাথে হচ্ছে বিশেষজ্ঞ, অর্থাৎ আপনি যা যা পাবেন, এই যে কম্পিউটার মোবাইল টোবাইল যা কিছু, এগুলো একটা এক্সপার্ট করার জন্য আদালতের আদেশ নিয়ে, এই যে মামলাটা যখন হবে তখন এই যে আদালতের আদেশপত্র নিয়ে এই কারা কারা বিশেষজ্ঞ এইসব পর্নোগ্রাফির যে যন্ত্রগুলো রয়েছে, ইলেকট্রনিক ডিভাইস গুলো রয়েছে, এগুলো এক্সপার্ট কে করবে? আসলে এই ডিভাইস থেকে ব্যবহার হয়েছে কিনা, এই ডিভাইস থেকে এই সংবাদটা প্রচার হয়েছিল কিনা, এই ফোনে এই পর্নোগ্রাফিটা আছে কিনা, বা এই অশ্লীল ছবিটা আছে কিনা, সেটা তারা এক্সপার্ট করবে সাত দ্বারা। তাহলে আমরা দুইয়ে দেখলাম সংজ্ঞা, এক আর তিন তো বললাম পড়া বেশি জোর দরকার নেই। চারে হচ্ছে নিষেধাজ্ঞা, পাঁচে হচ্ছে পুলিশ তদন্ত, ছয় হচ্ছে আলামত জব্দ, সাথে হচ্ছে বিশেষজ্ঞ, আটে হচ্ছে শাস্তি। আটে পাঁচ ছয়টি অপশন রয়েছে, ছয় সাতটা অপশন রয়েছে, আমরা সেগুলো দেখবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে আট ধারা। এই পরীক্ষা যদি আসে আপনাদের, এই আট ধারা থেকে আসবে। আট ধারা হচ্ছে শাস্তি, অর্থাৎ থানায় যত মামলা হয় এই আটের এক দুই তিন চার পাঁচ, এই আটের মামলা হয়। নয় ব্যতিক্রম, অর্থাৎ সব জায়গায় বলা রয়েছে যে কোন কোন বিষয়গুলো পর্নোগ্রাফির ভিতরে হবে, এগুলো পর্নোগ্রাফির অন্তর্ভুক্ত রয়েছে। বাট নয় ধারায় বলছে যে এই একমাত্র ব্যতিক্রম হচ্ছে যেগুলা শিক্ষা গবেষণা আইনি প্রয়োজনে, যেগুলা এই ক্ষেত্রে ব্যতিক্রম হবে না। কিছু কিছু যে এগুলা মূর্তি রয়েছে বা ভাস্কর্য রয়েছে, যেগুলা দৃষ্টিগোচর হলেও এগুলা আইনে বলছে এগুলা কি নয়, এগুলা হচ্ছে পর্নোগ্রাফি নয়, সেটা হচ্ছে ব্যতিক্রম, নয় ধারা ব্যতিক্রম। 10 11, 11 হচ্ছে 11 10 হচ্ছে আমলযোগ্য। পুলিশ আমলযোগ্য, এই অপরাধটি অবশ্যই আমলযোগ্য। খেয়াল রাখবেন, আমরা যখন পড়বো এটা আমলযোগ্য অপরাধ, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, অর্থাৎ পুলিশ সরাসরি মামলা নিতে পারে। আর 11 হচ্ছে মামলার বিচার পদ্ধতি নির্ধারণ, এটা আদালতের কাছে আপনাদের দরকার নাই। 11 বলছে মামলার বিচার পদ্ধতি নির্ধারণ, কিভাবে বিচার করবে, কতদিনের ভিতরে শেষ করবে। 12 হচ্ছে আপিল, আপিল করবে, আপিল করবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বললো যে আমি আপিল করবো, করতে পারবে। 12 হচ্ছে আপিল, এটাও ইম্পর্টেন্ট না। 12 ধারা যদি আপিলের বিধান রয়েছে। আমরা 13 যোগ্য মিথ্যা মামলা, 13 যোগ্য মিথ্যা মামলা। মিথ্যা মামলা কি? আমরা অন্য আইন পড়ে আসছি, আমরা এই যতগুলা মোটামুটি 7 8টা মাইনের পড়েছি, যৌতুক, তারপর হচ্ছে আমরা বাল্য বিবাহ, তারপরে আরো কিছু কিছু আইন পড়েছি। যদি মিথ্যা মামলা করে সেটা হচ্ছে এখানে এই আইনে বলছে 13 ধারা অনুযায়ী তার কি হবে, পেনাল্টি হবে। 13 ধারায় পেনাল্টির কথা বলছে, কেউ যদি মিথ্যা অভিযোগ করে তাকে শাস্তি অন্য আইনে আমরা পাবো। 6 13 12 13 এরকম আমরা ওই যে পেনাল কোড 182 এবং 211 ধারা বলা রয়েছে মিথ্যা মামলার ক্ষেত্রে। 14 বিধি, যেটা আমি প্রথমে আলোচনা করেছিলাম যে এই সবশেষে সরকার বলল প্রয়োজনীয় বিধি তিনি সংশোধন করতে পারে, যে আমি করব। এটা সরকারের যে কোনো সময়, এটা তার এখতিয়ার, যে কোনো প্রয়োজনে সংশোধন পরিবর্তন পরিমার্জন করতে পারে, তার রয়েছে ক্ষমতা। 14 এই ছিল মোটামুটি গল্প আকারে। এখানে একটু শর্ট ট্রিক যদি মনে রাখতে চান, একটা আর্টিকেল দিচ্ছে, কেউ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি অবশ্যই পিডিএফ দিব আপনাদেরকে। আমরা প্রথমে দেখেছি নাম, তারপর দেখে 2 এর সংজ্ঞা, 3 এ প্রাধান্য, 4 এ নিষেধ, 5 6 তদন্ত তল্লাশি, 7 এ বিশেষজ্ঞ, 8 এ দণ্ড, 9 এ ব্যতিক্রম, আমল বিচার, আপিল, মিথ্যা মামলা, বিধি। জাস্ট এগুলো হচ্ছে শর্ট, একদম টিকাটাকে শর্ট আকারে রাখা।
নাম, সংজ্ঞা, প্রাধান্য, নিষেধ, তদন্ত, তল্লাশি, বিশেষজ্ঞ। এটা আপনারা এইভাবে নেবেন কেন? আপনারা যখন প্র্যাকটিস করবেন বাসা বয়ে ধারাতে প্র্যাকটিস করবেন এইভাবে। একে কি নাম, দুয়ে কি সংজ্ঞা, তিনে কি প্রাধান্য, চারে কি নিষেধ, নিষেধাজ্ঞা করছে, পাঁচে কি তদন্ত, ছয়ে কি তল্লাশি, নিজে নিজে প্র্যাকটিস করবেন। আর ধারা দিয়ে যখন প্র্যাকটিস করবেন তখন মাথায় সেটা থাকবে না। এখানে আরেকটু শর্ট করার জন্য এখানে 5টা লাইনে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের জন্য শর্ট করে একটা গল্প দেওয়া হয়েছে, এখানে দিয়ে শেষ করে দিচ্ছে। প্রথম কি বলছে? সরকার আইন চালু করে নাম দিলেন, সংজ্ঞা দিলেন, প্রাধান্য নির্ধারণ করলেন। এটা প্রথম 3টা আইন শেষ। পরে কি করলেন? পর্নোগ্রাফি সংরক্ষণ করলেন, তৈরি করেন, বাজারজাত সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করলো। সরকার কি করলো? একটি আইন চালু করে নাম দিল, সংজ্ঞা দিল, প্রাধান্য নির্ধারণ করলো। ক্লিয়ার? পরে কি করলো? সরকার আবার কি করলো? পর্নোগ্রাফি সংরক্ষণ করার জন্য তৈরি করা বা সম্পূর্ণ একটা নিষেধাজ্ঞা ঘোষণা করলো, যে আইন তৈরি করছে ঠিক আছে, কিন্তু এগুলো সংরক্ষণ করতে পারবে না, বাজারজাত করতে পারবে না, সম্পূর্ণ নিষেধ। তারপর কি করলো? যদি করে পুলিশ তদন্তকারী করবে, তল্লাশি চালিয়ে আলামত জব্দ করলো এবং বিশেষজ্ঞের মত দিল। খুবই সুন্দর একটা কথা। পুলিশি তদন্ত করে তল্লাশি চালিয়ে আলামত জব্দ করে নিল, পরে কি করলো? বিশেষজ্ঞের মতামত দিল যে আলামত যে জব্দ করলাম, যে বাড়ি থেকে যার কাছে উদ্ধার করছি, এই এই মামলার বা এই যে ভিকটিম, তার ফোনে কি এটা কি সমাজে সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিছিল কিনা এই ফোন দিয়ে, ফোনটা আমরা বিশেষজ্ঞের মতামত দিলাম। তারপর কি? অপরাধ প্রমাণ হলেও দণ্ড দেওয়া হলো। অপরাধ প্রমাণও হয়ে গেল যে আসলে এই মোবাইল থেকে, ডিভাইস থেকে এটা স্প্রেডিং করছিল, এই সে দণ্ডিত হলো 8 ধারায়। তবে শিক্ষামূলক ক্ষেত্রে ব্যতিক্রম রইল। অপরাধ যদি প্রমাণে দণ্ড দিল, কিন্তু শিক্ষামূলক ক্ষেত্রে ব্যতিক্রম হলো কত ধারা? 9 ধারা। আমরা যেটা দেখলাম যে পর্নোগ্রাফি হিসেবে গণ্য হবে না। সর্বশেষ কি? আমলযোগ্য মামলা হয়ে বিচার। প্রথম হচ্ছে মামলাটা অবশ্যই আমলযোগ্য হতে হবে, বিচার হবে, আপিল করতে পারবে। মিথ্যা মামলা যদি কেউ করে, শাস্তি ও বিধি প্রণয়ন সম্পন্ন হবে। এই হলো 5টা লাইন দিয়ে পুরো আপনার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন শেষ করে দিল। এই 5টা যদি আপনাকে মনে রাখতে পারেন, পুরো চিত্র এখন আমি প্রথম থেকে পড়াবো, দেখবেন আপনাদের ভালো লাগতেছে। যাদের যাদের স্ক্রিনশট নেওয়ার নিয়ে নেন। বুঝতে পারছেন? আমরা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনটাকে কিন্তু মোটামুটি একবারে শর্টে নিয়ে আসলাম। এখন আমরা বিস্তারিত যাব, যাতে আপনাদের ভালো লাগবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা এই যে এই পর্যন্ত? যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আমরা কিন্তু মোটামুটি একটা ট্রিক্স দেখলাম, এখনো আইনে ঢুকেই নেই, মূল আলোচনা যায়নি। কারো কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক। আপনাদের এখানে নতুন একজন ছাত্র জয়েন দিচ্ছে, আমার পুরাতন ছাত্র। এবার দিদি কত, 658 না কত, 600 বলবো দিদি? আপনাদের এখানে জয়েন দিচ্ছেন, দেখ, দোয়া করে ইনশাল্লাহ এবার পার হয়ে যান। রবি ভাই শোনা যাচ্ছে না? স্যার এইবারের মেধাক্রম কি 658? দিদি কত, 600? 57। এখানে আছে অনেকেই, আবার অনেকে ও অনেকে আসছে, উনি ক্লাস করতেছেন, দেখছেন? অনেকে অনেকে আসবে, এখন অনেক ছাত্র পাবেন, অনেক মুখ, প্রিয় মুখ দেখবেন, সমস্যা নাই। এবার ইনশাল্লাহ এবার আমি কাছে নাই, এবার দূর থেকে একটু দয়া করছে, কিন্তু কাছে থেকে 2-1বার ড্রপ করছে। এত প্রেশার আসলে। আমি আমি কাছে ছিলাম, তবে সময় যতটুকু দিতাম, এখন দূর থেকে তো আসলে অতটুকু ক্লাস থেকে এতটুকু হয় না, খুব মিস করে, এটা আমি বুঝি। তবে আসলে ওই যে ফ্যামিলি এবং বাচ্চা নিয়ে, তারপরে এরপরে আমাদের পাশে যে ঘটনাগুলো ঘটে গেছে আসলে, এরপরেও যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে শুক্রিয়া যে রেজাল্ট আসছে। আচ্ছা রফিক ভাই, কোনো প্রবলেম আছে? আজিজুল, এই যে এতটুকু যা পড়াইলাম। স্যার আমি তো না স্যার ঠিক আছে। আপনাকে আমি ভিডিও তো স্যার আপনাকে দেখতে পারতাছি না, আমি গ্রুপে দেখা যাচ্ছে না, বুঝতেছি না স্যার। মানে আপনাকে দেখতে আমি পাচ্ছি, মরিচ। আমার কথা শোনা যায় তো? আমার কথা শোনা যায়? আপনি মনে হয় ভিডিওটা অফ করে রাখছেন, আপনার ক্যামেরাটা ওটা ঠিক করে নিন, সমস্যা নাই, এখন কথাটা শুনে। ভিডিওটা অফ আছে, ভিডিও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, স্যার, আচ্ছা ধন্যবাদ স্যার। ওইটা একটু ঠিক করে নেন, আর ভিডিওটা অসুবিধা কৌশল নেই। আলাদা স্যার, অনেক কৌশল আছে আলাদা স্যার মানে। পড়ার। আলহামদুলিল্লাহ। আচ্ছা। এটা প্রথম যে তাহলে স্যার আনসার স্যার। এখানে 14টা ধারাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানে 14 ধারা, 14 ধারা আমরা এখন স্যার ধারা বিস্তারিত তো যাব। 14টাই টোটাল স্যার। আজকে যদি সময় দেন, আমরা মূল আলোচনা শেষ করে দিলে আজকে আমরা অনেক কিছু শেষ করে দিতে পারবো। মূল আলোচনা শেষ, এখন আমরা যদি একটু আমরা কিছু কিছু জায়গায় একটু আর একটু ট্রিক্স দেখবো, যেগুলো একটু মাথায় থাকবে আর কি। আমরা দ্বিতীয় সেশনটা আবার শুরু করবো, কেউ যাবেন না, যারা নতুন আসছেন আজকে একটু কষ্ট করে থাকবেন। আর প্রথম থেকেই আমরা যাই, এখন একটু বিস্তারিত দেখবো। এতক্ষণ হচ্ছে আপনারা সংবাদের শিরোনাম শুনছেন, এখন হচ্ছে বিস্তারিত। হ্যাঁ, এখন হচ্ছে বিস্তারিত আমরা দেখবো, মনোযোগ দিয়ে সব। বিস্তারিত। তাহলে আমরা শুরুতেই হুম। পড়েছিলাম, মনোযোগ, ওই যে গল্পটা আমরা মনে রাখবো, সবসময় গল্পে ফিরে যাব। গল্পের প্রথম বলেছিলাম এই আইনটি নামকরণ করেন, তারপর কি সংজ্ঞা করা হতো, তারপরে বলছিল যে আইনের প্রাধান্য 1 2 3। তা প্রথম হচ্ছে নামকরণ, হচ্ছে যে এই কি নগরী, পর্নোগ্রাফি নগরীতে আমরা অবস্থান করতেছি এখন। এই পর্নোগ্রাফি নগরের রাজ্যের রাজাকে সরকার, সরকারের কত বিধি প্রণয়ন করতে পারে, কত ধারায় বিধি প্রণয়ন করতে কত ধারা? 13 ধারা, 14 ধারা? 13 দ্বারা আচ্ছা 13 ধারা। বিধিবঞ্চ খেয়াল রাখেন আপনারা 14 একটু, এখনই পরে 13 14 কনফিউশন লাগে যেতেছেন না? আমি আমি তো, আচ্ছা
আচ্ছা, এআইনটি কেন তৈরি করা হলো? এআইনটি তৈরি করা হলো নৈতিক ও সামাজিক যে মূল্যবোধের যে বিষয়টি রয়েছে, অবক্ষয় হয়, এই অবক্ষয় রোধ করবে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আনা হয়। এবং এটা আসলে সত্যিকার অর্থে যে পর্নোগ্রাফি প্রদর্শনের ফলে নৈতিক এবং যে নৈতিক ও সামাজিক যে মূল্যবোধের অবক্ষয় সত্যিকার অর্থে এটা ডিক্লাইনের দিকে, এবং বিভিন্ন ধরনের অপরাধের ডে বাই ডে ইনক্রিজিং হচ্ছে। এবং সামাজিক যে একটা পলিটিক্যাল স্টেবিলিটি, না এটা হলো সামাজিক যে একটা অস্থিরতা, সেটাও কিন্তু বৃদ্ধি পাইছে। যাই হোক, আমরা এখানে সংজ্ঞাগুলো দেখলাম, দেখে আমরা এখানে এখন আমরা মূল সূচিতে যাব, যেটা পড়লাম। একে হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন, আমরা প্রথমে দেখেছি। দুই হচ্ছে সংজ্ঞা। তিনে হচ্ছে আইনের প্রাধান্য। চারে হচ্ছে যেটা বলছিলাম যে নিষেধাজ্ঞা। আমরা শুধু পড়ছিলাম কি চারে নিষেধাজ্ঞা। পর্নোগ্রাফির রাজ্যের রাজা বলছে যে এটা কি কি নিষেধাজ্ঞা করবি। পর্নোগ্রাফি সংগ্রহণ করতে পারবে না, বাজারজাত করতে পারবে না, বিক্রি করতে পারবে না, তৈরি করতে পারবে না। এটা হচ্ছে চার দ্বারা বলছে। পাঁচে বলছিলাম তদন্ত, কে তদন্ত করবে? হোয়েস ইনভেস্টিগেটর কে হবে? তদন্ত করবে পুলিশ। তার ছয় বলছিলাম পুলিশ তদন্ত করে কি করবে? তল্লাশি করবে, তল্লাশি করে জব্দ করবে। ছয় আছে তলে জব্দ করে কি করবে? বিশেষজ্ঞের মত কি 7 ধারা। আটে বলছিলাম কি মামলা নিবে, দণ্ড। নয় হচ্ছে কতিপয় ক্ষেত্রে এই আইনের প্রযোজ্যতা, দেখছেন ওখানে বললাম ব্যতিক্রম, একটু এক্সেপশনাল হচ্ছে। কতিপয় আইনের ক্ষেত্রে প্রযোজ্য, অপ্রযোজ্যতা, অর্থাৎ এখানে পর্নোগ্রাফি হিসেবে সেটা গ্রহণযোগ্য হবে না। 10-এ বলছে আমলযোগ্যতা, এটা অবশ্যই আমলযোগ্য। 11 বলছে বিচার পদ্ধতি। 12 হচ্ছে আপিল করবে। 13 হচ্ছে মিথ্যা মামলা দায়ের। 14 হচ্ছে বিধি প্রণয়নের ক্ষমতা, দেখছেন 13-14 বেখানি প্যাঁচ লাগান। আর লাস্টেরটা দরকার নেই, 15টা আইনের, এটা ইংরেজি অনুবাদ, এটা দরকার নেই। 14 হচ্ছে বিধি প্রণয়ন ক্ষমতা। এখন মনোযোগ দেন সবাই। তাহলে এক এবং আমার মনে হয় একের মনে হয় আপনাদের সঙ্গে এটা আমাদের দরকার নাই। এখন আমরা যাব দুইয়ে, যে সংখ্যাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে এখানে যাবো আমরা দুইয়ে। দুই এক প্রথম সংখ্যাটা হচ্ছে, প্রথম বলছে অপরাধ। অপরাধ বলতে কি বোঝায়? আমরা কিন্তু এই প্যানাল কোড বা অন্যান্য আইনে কিন্তু আমরা বারো বলছি যে কিছু কিছু আমরা কানেক্টেড পাবো। এখানে এখানে অপরাধ, অপরাধ বলতে কি বোঝায়? এ আইনে বলতেছে যে এ আইনের অধীনে যদি সংঘটিত কোনো অপরাধ হয়, অপরাধটা কি কি বলতে পারে? প্রচলিত আইনে যে সকল কাজের নির্দেশ দেওয়া আছে সেগুলো যদি কেউ ভঙ্গ করে, যে এই আইনটা মানতে হবে, এই কাজটা করতে হবে, কিন্তু সে যদি সে কারণে যদি ভায়োলেশন করে, প্রচলিত নিয়ম কানুন যদি ভঙ্গ করে, সেটা কিন্তু অপরাধ। আমরা কিন্তু ফৌজদারি কার্যবিধি, প্যানাল কোড বে, সেখানে আমরা সেই একটু ভালো করে দেখবো। এখানে এই অপরাধ সংজ্ঞা কখনো আসবে না। জাস্ট এখানে আমরা যে প্যানাল কোডের সঙ্গে অপরাধটা, সেটা আমরা আলাদাভাবে দেখবো। যে এখানে আমরা দেখবো এন এর অপরাধটা বোঝাচ্ছে, এখানে ক বলছে দুই এর অপরাধটা হচ্ছে এন এর সংগঠিত হয়ে যাবে। আর আরেকটা বিষয় দেখেন, এখানে হচ্ছে খতে বলছে উপযুক্ত ব্যক্তি। এই যে উপযুক্ত ব্যক্তিকে লিগ্যাল, মানে একজন কম্পিটেন্ট অথরিটি বলে না, যথাযথ কর্তৃপক্ষ, এখানে বলছে একজন উপযুক্ত ব্যক্তি কে হবে? উপযুক্ত ব্যক্তি হবে যিনি সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, যিনি কর্তৃপক্ষ। এই আইনের একজন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি থাকবে। যেমন আমরা যেটা বললাম তল্লাশি, এই 7 ধারা যেটা বললাম, বিশেষজ্ঞের যে মতামতটা দেখবো আমরা, যে মতগুলো দেখবো, এখানে কিন্তু উপযুক্ত ব্যক্তি কর্তৃক তারা মতামত গুলো দিবে, সরকার কর্তৃক নিয়োজিত। যেগুলো আমরা কিন্তু ওই যে ডিএনএ পড়ছিলাম, যে কারা বিশেষজ্ঞ, কারা হচ্ছে কি কি, আমরা কিছু কিছু শব্দ দেখছিলাম। যে সংখ্যাটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে রিটেনের জন্য 12 বলি 2 এর ঘ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 এর ঘ। আই রিপিট, এইটাই পরীক্ষা যদি আসে আপনাদের সংজ্ঞা আসবে 2 এর ঘটায় আসবে, যে পর্নোগ্রাফি অর্থ কি, বা পর্নোগ্রাফি আইনে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। যেগুলো একটু যে বেশি বলি, সেগুলো একটু আপনারা একটু গুরুত্ব দিবেন। পর্নোগ্রাফিকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আই রিপিট, পর্নোগ্রাফি শব্দের অর্থ কি। এখন আসেন, আমি কিন্তু পর্নোগ্রাফি মোটামুটি আপনাদের ইলিভেট করছি, এখন একটু দেখবো এখানে পর্নোগ্রাফি অর্থ। এখানে যেটা বলছে যে কিছু কিছু যে আমরা শব্দ আমরা আসলে বলতে পারি না, এগুলো যে আপনার ইউটিউবে বিভিন্ন কি এত ধরে ফেলে, যে আমরা কি ক্লাসটা কি নিচ্ছি, এগুলো পলিটিক্যাল বিষয় নাকি সাইবার বুলিং নাকি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এরকম কথাবার্তা আমরা আপনাদেরকে শিখাচ্ছি, এগুলো ধরে ফেলে। আমরা দেখা যাচ্ছে যে এমন একটা উত্তেজনা সৃষ্টিকারী, মনোযোগ দেন, আমি কিন্তু কিছু কিছু শব্দ এখানে বলতেছি না, একটু মনোযোগ দেন, একটু দেখে নেন জি আপনারা, স্যার। একটু দেখে নিন আপনার ভালো হবে। যে এমন কিছু যেটা উত্তেজনা সৃষ্টিকারী, কোনো অশ্লীল সংলাপ, সংলাপটা কি ডায়লগ বা আমাদের কনভারসেশন, আমাদের কথা, এরকম কোন অশ্লীল মানে খারাপ, ইনডিসেন্ট, যেটা হচ্ছে কোনো ডিসেন্সি না, সেটা হলো শোভনীয় না মানুষের। অভিনয়, কোনো অভিনয় হবে, মানে সে মুখ দিয়ে সে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে, অভিনয় এরকম একটা ড্রামা, অঙ্গভঙ্গি, বা এটা হচ্ছে আন্ড্রেস, যেটা আমরা বললাম, এই যে যেটা আমি বলেছি, অর্ধন, যেটা নৃত্য, চলচ্চিত্র, ভিডিও এবং অডিও, কিছু ভিজুয়াল, যেগুলো হচ্ছে কিছু ভিডিও হতে পারে, কিছু অডিও ভিজুয়াল হতে পারে, স্থির চিত্র হতে পারে, গ্রাফিক্স অন্য কোনো উপায়ে ধারণকৃত হতে পারে, সেগুলো প্রদর্শন হবে। বা যেগুলো হচ্ছে কোনো ক্রমেই, এই কথাটা লিখবেন যে যাহার কোনো শৈল্পিক কোনো শিক্ষাগত মূল্য নেই, এই কথাটা লিখবেন পরীক্ষায়, এটা থেকে এমসিকিউ আসছে। অনেকে এই কথা লেখে না। এই পর্নোগ্রাফির ভিতরে যে সকল শৈল্পিক, যেগুলো আর্টিস্ট বলি, বা এখানে কোনো শিক্ষাগত কোনো মূল্য নেই, এমন কোনো কিছু বোঝাবে, যেগুলো হচ্ছে পর্নোগ্রাফি অন্তর্ভুক্ত হবে। এখন আরেকটা বলছে, যেটা হচ্ছে আরো কিছু উত্তেজনা সৃষ্টি করবে, সেগুলো হচ্ছে বই,
কিছু কিছু বই রয়েছে আমরা ছোটবেলা আমাদের বন্ধু বান্ধব বা আমরা যখন কলেজ লেভেলে গেছি এরকম পড়াইতো, তো এটা বইটা দিলাম একটু পড়ে দিস, কিন্তু ওটার ভিতরে কি আছে না আছে ওটা যা দু একজন কারা পড়ছেন কিনা যায় না। তো এগুলো আসলে উপর লেভেলে যা দেখছি এগুলো আসলে ঠিক না। কিছু কিছু বই রয়েছে খুবই আসলে বাজে। আর কিছু কিছু এখানে আবার পর্নোগ্রাফির ভিতরে আরেকটা জিনিস আনছে, সেটা হলো সাময়িক ভাস্কর্য, কল্পমূর্তি। এই যে কল্পমূর্তি, মূর্তি, কার্টুন বা লিফলেট, এগুলো হচ্ছে কি এর ভিতরে অন্তর্ভুক্ত। দেখুন, ভাস্কর্য কিন্তু পর্নোগ্রাফির অন্তর্ভুক্ত। এখন আবার কিছু শব্দ আছে এগুলো বললেন না, পরে ক্লাস শেষে আমরা রেকর্ড ছাড়া কথা বলবো। এই এই 1 এবং 2 আমরা যা দেখলাম, এই প্রত্যেকটি নেগেটিভ যদি সব ভার্সনও থাকে, সেগুলো হচ্ছে পর্নোগ্রাফি অন্তর্ভুক্ত। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, যে আমরা 1 এবং 2 যা দেখলাম, এগুলোর বিষয়ে যদি নেগেটিভ কোনো সব ভার্সন থাকে, সেগুলো হচ্ছে পর্নোগ্রাফি অন্তর্ভুক্ত। তাহলে আমি 3টা বিষয় বললাম, একটু মনে রাখবেন এইভাবে, যে পর্নোগ্রাফি অর্থ হচ্ছে 3টা বিষয়, 1 2 3। একে মনে রাখবেন কি, সেটা আমি কৌশলটা বলে দিই। এগুলো হচ্ছে বিভিন্ন অঙ্গভঙ্গি বা নগ্ন অর্ধনগ্ন চলচ্চিত্র, ভিডিও, অডিও ভিজুয়াল, এরকম যে কোনো উপায়ে সেটা ধারণ করতে পারে, বা যার কোনো শিক্ষাগত মূল্য নাই, এটা মনে রাখবেন। এটা একটা মনে রাখবেন, প্রথম মনে রাখবেন যার কোনো শিক্ষাগত মূল্য নাই। 2 নম্বর মনে রাখবেন যে যে মূর্তি, কার্টুন, লিফলেট, এটা মনে রাখবেন। 3 নম্বর বলছে 1 এবং 2 যাই থাকুক না কেন, এর নেগেটিভ যদি সব ভার্সন হয়, সেটাই হচ্ছে পর্নোগ্রাফি। পরীক্ষা হলে নিজের মতো করে লিখবেন। ক্লাসটা শেষ হয়ে যাবে, আপনারা আবার ক্লাসে ঢুকবেন, এই আরেকটা লিঙ্ক দিচ্ছি, ক্লাসে আরেকটা লিঙ্ক দিচ্ছি, সবাই ঢুকবে, দ্বিতীয় সেশন ঢুকবেন, কেউ যাবেন না। আমরা একটু এটা শেষ করবো যতটুকু পারা যায়। এটা মুখস্থ করবেন, আর এটার আর একটু সহজ আছে, এটা আমি দিব লিখে আপনাদেরকে, যে এই সংজ্ঞাটা, ঠিক আছে, সংজ্ঞাটা আপনাদের আর একটু সহজ করে দিব। সবাই দ্বিতীয় সেশনে আসবেন, আমি একটা লিঙ্ক দিচ্ছি।